আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমিও আছি ভালো। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজ ক্লাস নেব উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের উপর। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের আমার বিষয়টি হচ্ছে টিস্যু এবং টিস্যু সিস্টেম, অর্থাৎ টিস্যু এবং টিস্যু তন্ত্র। আমরা গতদিনে একটি ক্লাস করিয়েছি এই টিস্যুর উপর। তো সেখানে আমরা টিস্যুর সংজ্ঞা পড়েছি যে উৎপত্তি কার্যপ্রণালী এক এইরূপ কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। তা টিস্যুর বিশেষ করে প্লান্ট টিস্যু দুই প্রকার, একটা হলো বাজক টিস্যু আর একটি স্থায়ী টিস্যু। বাজক টিস্যু হচ্ছে যে টিস্যু কোষ বিভাজনে সক্ষম, সেটাকে বলা হয় বাজক টিস্যু। তা আমরা বাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য পড়েছি। তা বাজক টিস্যুর বৈশিষ্ট্যের ভিতর দেখা যায় কোষগুলো সাধারণত দেখা যায় বহুভুজাকার, ষড়ভুজাকার বা বৃত্তাকার এরকম থাকতে পারে। এখানে নিউক্লিয়াস সাধারণত বড় থাকে, অন্তঃকোষীয় ফাঁক থাকে না, সাইটোপ্লাজমে পূর্ণ থাকে বা বড়। তো এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আমরা শিখেছি এবং কিছু কাজ শিখেছি। তা বাজক টিস্যুর প্রকারভেদ আমরা শিখছি। উৎপত্তি অনুসারে বাজক টিস্যু তিন প্রকার: প্রারম্ভিক বাজক টিস্যু, প্রাইমারি বাজক টিস্যু, সেকেন্ডারি বাজক টিস্যু। তার বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছি। অবস্থান অনুসারে বাজক টিস্যু তিন প্রকার, সেটা আমরা শিখেছি। বিশেষ করে পার্শ্বীয় বাজক টিস্যু, নিবেশিত বাজক টিস্যু, শীর্ষস্থ বাজক টিস্যু। অবস্থান অনুসারে বাজক টিস্যু, কোষ বিভাজন অনুসারে বাজক টিস্যু তিন প্রকার: রিব বাজক টিস্যু, প্লেট বাজক টিস্যু। আবার কাজ অনুসারে বাজক টিস্যু তিন প্রকার, সেটা আমরা শিখেছি, বৈশিষ্ট্য শিখেছি। তা আমরা আজকে মূলত পড়ব স্থায়ী টিস্যুর উপর। আমরা স্থায়ী টিস্যুর কি কি বিষয় আজকে পড়ব বা আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি থাকছে আমরা একটু দেখে নেই। আমরা পড়ব স্থায়ী টিস্যুর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যুর প্রকারভেদ। বিশেষ করে স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু আবার তিন ভাগে বিভক্ত: প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু দুই প্রকার: জাইলেম এবং ফ্লোয়েম। এছাড়া ক্ষরণকারী টিস্যু দুই প্রকার: তরক্ষিত টিস্যু, গ্রন্থি টিস্যু। স্থায়ী টিস্যু পড়ার পর আমরা বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর ভিতর কম্পেয়ারটা দেখব, বিশেষ করে পার্থক্যটা পড়ব। এরপর আমরা পড়ব টিস্যু তন্ত্র কি, টিস্যু তন্ত্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমরা এপিডার্মিস বা ত্বক কি, এর বৈশিষ্ট্য এবং কাজ আমরা শিখব। আমরা আজকে আলোচনার বিষয়ে চলে যাই। স্থায়ী টিস্যুর সংজ্ঞা, যেটা আমরা গত ক্লাসে বলেছি। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজনে অক্ষম তাকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। উদ্ভিদে এই ধরনের টিস্যু সবচেয়ে বেশি থাকে এবং প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে অধিকাংশ স্থান জুড়ে স্থায়ী টিস্যু বিদ্যমান। তো স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য আমরা এখন শিখব। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য অনেকটাই বাজক টিস্যুর বিপরীত বৈশিষ্ট্য, যে বাজক টিস্যুর থেকে সৃষ্টি হয়ে সুনির্দিষ্ট আকারপ্রাপ্ত হয় স্থায়ী টিস্যু। অর্থাৎ বাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যুর সৃষ্টি, এটা প্রধান একটি বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যুতে দুই রকম কোষ থাকে, অর্থাৎ কিছু কোষ জীবিত থাকে, কিছু কোষ মৃত থাকে। কোষগুলোতে বিভাজন সাধারণত ঘটে না। এখানে মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন থাকে। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং পাশে অবস্থান করে। কোষ গহ্বর
বা ভ্যাকুইল সাধারণত দেখা যায় থাকে এবং বড় আকারে থাকে। কোষ প্রাচীর পুরু থাকবে এবং সেকেন্ডারি প্রাচীর উপস্থিত থাকে, অর্থাৎ স্থায়ী টিস্যুতে সেকেন্ডারি প্রাচীর থাকে। তাহলে আমরা স্থায়ী টিস্যুর বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এখন আমরা স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো শিখব। তো স্থায়ী টিস্যুর প্রকারভেদ বিশেষ করে 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে পড়ব, কারণ তোমাদের এসএসসিতে বিশেষ করে 9, 10 এগুলো পড়ানো আছে এবং বড় আকারে পড়ানো হয়। ইন্টারমিডিয়েট সাধারণত এগুলো বর্ণনা আকারে খুব একটা আসে না। তারপর আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো করব। প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা টিস্যু বিশেষ করে সরল টিস্যুর প্রকারভেদগুলো বলছি আমরা। তো প্যারেনকাইমা টিস্যু জিনিসটা হচ্ছে যেটা এক ধরনের সরল টিস্যু। তা সরল টিস্যুর যেটা আমরা ইন্টারমিডিয়েটেই মূলত পড়ে আসছি, যে সরল টিস্যু হচ্ছে যে টিস্যুর উৎপত্তি, গঠন এবং আকৃতি ও কাজ একই রকম, তাকে বলা হয় সরল টিস্যু। কোষের আকৃতি প্রকৃতির উপর ভিত্তি করে এটা আবার 3 প্রকার: প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। যেটা আমরা এসএসসিতে পড়া ছিল বা 9, 10 পড়ছো, এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে ওইরকম নাই বা আসে না। এখন আমরা জটিল টিস্যু নিয়ে একটু আলোচনা করব। যে জটিল টিস্যু হচ্ছে, এটা মূলত আমরা সামনে জাইলেম ফ্লোয়েম বড় আকারে পড়ব। তারপরে এখানে আমরা সংজ্ঞা স্বরূপ জটিল টিস্যুটা আলোচনায় আনব। যে স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হলেও সম্মিলিতভাবে একই ধরনের কাজে লিপ্ত থাকে। তারপর অনেকগুলি কোষ থাকবে, একই ধরনের কাজে লিপ্ত থাকবে, তাকে বলা হয় জটিল টিস্যু। যে জটিল টিস্যুর প্রধান কাজ হচ্ছে যে পরিবহন করা, এই জন্য আর এক নাম হচ্ছে পরিবহন টিস্যু। ইংরেজি শব্দ হচ্ছে কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু আবার 2 প্রকার, একটা জাইলেম আর একটি হলো ফ্লোয়েম। এছাড়া আমরা আরেকটি টিস্যু শিখবো, সেটা হলো ক্ষরণকারী টিস্যু। এই ক্ষরণকারী টিস্যুর সংজ্ঞাটি আমরা জানবো। এটা খুব একটা বইতে লেখা নাই, ইন্টারমিডিয়েটে আসে না। তারপরে আমরা সংজ্ঞাটি জানার চেষ্টা করি। যে বিভিন্ন প্রকার পদার্থ, বিশেষ করে তরক্ষীর, মধু, গদ, রেজিন প্রভৃতি যেসব টিস্যু হতে নিঃসৃত হয় বা খরিত হয়, তাকে বলা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। এর আরেক নাম হলো নিঃস্রাবী টিস্যু। এরা সাধারণত 2 প্রকার: তরক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু। অর্থাৎ একটি উদ্ভিদ যখন বড় হয়ে যায়, ব্যাস বা পরিধি যখন বেড়ে যায়, ব্যাসার্ধ বেড়ে যায়, তখনই মূলত ক্ষরণকারী টিস্যু তৈরি হয়ে যায়। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকারভেদগুলো দেখলাম। আমরা জাইলেম এবং ফ্লোয়েম, এটা আমরা হয়তো সামনে আবার পড়া পড়বে। আমরা এখন এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কম্পেয়ারটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্যটি শিখব। আমরা গত ক্লাসে ভাজক টিস্যু পড়েছিলাম যে ভাজক টিস্যু মূলত বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যু মূলত বিভাজনে অক্ষম। এটা একটা উল্লেখযোগ্য পার্থক্য। তারপরে ভাজক টিস্যুতে সাধারণত দেখা যায় কোষ বিভাজন ঘটে, যেটা স্থায়ী টিস্যুতে সাধারণত কোষ বিভাজন ঘটে না। তা ভাজক টিস্যুতে দেখা যাচ্ছে সাইটোপ্লাজম সাধারণত দেখা যায় বড় থাকে বা বেশি থাকে, আর স্থায়ী টিস্যুতে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে। আমরা স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াসের কথা বলেছি যে অনেক বড় থাকে, ভাজক টিস্যুতে নিউক্লিয়াস অনেক বড় থাকে, স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস ছোট থাকে এবং পাশে অবস্থান করে। তার মানে ভাজক টিস্যু নিউক্লিয়াস বড় এবং স্থায়ী টিস্যু নিউক্লিয়াস ছোট, পাশে অবস্থান করে। ভাজক টিস্যুতে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও ছোট থাকবে।
স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকবে এবং থাকলেও সাধারণত দেখা যায় বড় আকারে থাকে। তারপরে সাধারণত দেখা যায় বাজক টিস্যুতে কোষ প্রাচীর পাতলা থাকে, স্থায়ী টিস্যুতে কোষ প্রাচীর পুরু থাকে। স্থায়ী টিস্যুতে সাধারণত দেখা যায় সেকেন্ডারি প্রাচীর উপস্থিত থাকে। বাজক টিস্যুতে সাধারণত দেখা যায় কোষগুলি সব জীবিত থাকে বা একই টাইপের থাকে। স্থায়ী টিস্যুতে কোষগুলি দুই রকম থাকে, অর্থাৎ কিছু জীবিত কোষ আবার কিছু মৃত কোষ অবস্থান করে। ভাজক টিস্যু সাধারণত দেখা যায় ঘন সন্নিবিষ্ট থাকে, স্থায়ী টিস্যু ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে না। তা ভাজক টিস্যু সাধারণত দেখা যায় যে কোষগুলি ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান থাকে, আর স্থায়ী টিস্যুর কোষগুলি সাধারণত বড় থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য শিখলাম। তা আমরা যদি প্রধান পার্থক্যগুলো আবার একটু বলি কয়েকটি, বিশেষ করে যে কোষ বিভাজনের সক্ষম ভাজক টিস্যু, কোষ বিভাজনে অক্ষম স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুতে সাধারণত দেখা যায় অন্তঃকোষীয় ফাঁক নাই, স্থায়ী টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে। তারপরে ভাজক টিস্যুতে সাধারণত দেখা যায় নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বড় থাকে, স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস সাধারণত দেখা যায় ছোট থাকে। এরকম আমরা এছাড়াও আরও বেশ কয়েকটি পার্থক্যের কথা বলেছি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর। প্রিয় শিক্ষার্থীরা, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্যগুলো সাধারণত দেখা যায় যে 2 নম্বরের জন্য আসতে পারে। আমরা এখন পর্ব হলো টিস্যুতন্ত্র কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে জীবদের গঠন কার্যকরী কোষ, কোষের সমষ্টি হলো টিস্যু, টিস্যুর সমষ্টি হচ্ছে টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেমের সমষ্টি হচ্ছে একটা প্লান্ট বডি বা অ্যানিমেল বডি। তা আমরা এখন টিস্যুতন্ত্র পর্ব, ইংরেজি হচ্ছে টিস্যু সিস্টেম। তা বহুকোষী উদ্ভিদ সাধারণত দেখা যায় অসংখ্য কোষ দ্বারা গঠিত। কোষগুলি সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে টিস্যু গঠন করে। এই টিস্যুগুলি আবার নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে এবং বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করে। খাদ্য তৈরিতে মেসোফিল টিস্যু, খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু, খাদ্য সঞ্চয়ে প্যারেনকাইমার টিস্যু বিশেষ ভূমিকা পালন করে। এইরূপ টিস্যু সমষ্টিকে বলা হয় টিস্যুতন্ত্র। তার মানে এক এক টিস্যু এক এক রকম কাজ করে। বিশেষ করে ভাস্কুলার টিস্যু কাজ করে খাদ্য পরিবহনে, প্যারেনকাইমার টিস্যু কাজ করে খাদ্য সঞ্চয়ে, আর মেসোফিল টিস্যু এরা দেখা যায় খাদ্য তৈরিতে সহায়তা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এই টিস্যুতন্ত্র সাধারণত উদ্ভিদের কাণ্ড, মূল, পাতা বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র দেখা যায়। তাহলে আমরা টিস্যুতন্ত্র শিখলাম যে টিস্যুর সমষ্টি হচ্ছে টিস্যুতন্ত্র। বিভিন্ন প্রকার আমরা যে কোষের কথা বলছি বা টিস্যুর কথা বলেছি, এগুলো বিভিন্ন রকম কাজ সম্পাদন করে, এক এক রকম কাজ। এটাই মূলত টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্র যেটা আমরা ডিটেলস হয়তো আগামী ক্লাসে পড়া পড়বে। এই টিস্যুতন্ত্র কয়েক প্রকার, বিশেষ করে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র এটা সাধারণত আবার 3 প্রকার: এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল উপবৃদ্ধি। এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র আবার 2 প্রকার, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল আর একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। এটা হয়তো আমরা সামনে পড়ব, অর্থাৎ উদ্ভিদের বাইরের অংশটি বহিঃস্থলীয় আর ভিতরে যেটা থাকে সেটা অন্তঃস্থলীয়। এছাড়া আরেকটি টিস্যুতন্ত্র আছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যেটা আমাদের একটি ক্লাসে কমপ্লিট করব। সেটা আবার 2 প্রকার, যে সংযুক্ত, কেন্দ্রিক এবং অডিও। আজকে আমরা এই টিস্যুতন্ত্রের পুরো ক্লাসিফিকেশন হয়তো সম্ভব হবে না, যার কারণে আমরা মূলত সবগুলো আলোচনায় যাব না। আমরা এখন পড়ব এই টিস্যুতন্ত্রের একটা পার্ট হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র।
এই এপিডার্মাল টিস্যু তন্ত্রের তিনটা অংশ আছে: এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র এবং এপিডার্মাল উপবৃদ্ধি। তো আমরা মূলত এখন এপিডার্মিস নিয়ে বা এর আরেক নাম হলো ত্বক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এপিডার্মিস এখন মূলত শিখব। তা উদ্ভিদ দেহের যে অংশটি সাধারণত একদম বাইরের দিকে থাকে সেটাই এপিডার্মিস বা ত্বক নামে পরিচিত। সাধারণত দেখা যায় মূল, কাণ্ড, পাতা, ফুল এবং বীজের বহির্দশে যেটা অবস্থান করে সেটাই হলো, বা বহিরাবরণ তৈরি করে বা বহিরাবরণ নির্মাণ করে, সেটাই হলো এপিডার্মিস বা ত্বক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এপিডার্মিস জিনিসটা শিখলাম বা ত্বক শিখলাম, উদ্ভিদ অঙ্গের বাইরের অংশ। ত্বক বিভিন্ন উদ্ভিদ অঙ্গে এক অবিচ্ছেদ্য স্তর গঠন করে। স্তরটি সাধারণত একটি মাত্র প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তবে পাকুড়, রাবার, খেজুর, বট প্রভৃতি গাছের পাতা এবং মরুচ উদ্ভিদের মূলে কোষ স্তরটি পুনরায় বিভক্ত হয়ে 2 থেকে 3টি স্তরে পরিণত হয়। তো একটি স্তর সাধারণত থাকে, অনেক সময় কতগুলো উদ্ভিদের নাম বললাম, এই সমস্ত উদ্ভিদে সাধারণত দেখা যায় 2 থেকে 3টি স্তরে পরিণত হয়। বিশেষ করে করবী গাছের পাতায় 3 সারি কোষের ত্বক দেখা যায়। কোষগুলো সাধারণত ডিম্বাকার বা নলাকার। এখানে সাধারণত অন্তঃকোষীয় ফাঁক নেই। কোষগুলো সাধারণত সেলুলোজ নির্মিত এবং প্রাচীরের ধার ঘেঁষে সামান্য পরিমাণে সাইটোপ্লাজম থাকে। তা ফুলের পাপড়ি ত্বকে সাধারণত দেখা যায় অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। অনেক সময় কোষের সাইটোপ্লাজমে মিউসিলেজ, ট্যানিন প্রভৃতি জমা বা সঞ্চিত থাকে। তা কিউটিকল যুক্ত কোষ প্রাচীরকে কিউটিন যুক্ত কোষ প্রাচীরকে সাধারণত দেখা যায় কিউটিকল বলা হয়। তা উৎপত্তি, কাজ এবং গঠনের দিক থেকে মূলের বহিরাবরণ কাণ্ড বা পাতার বহিরাবরণ থেকে অনেকটাই ভিন্ন। এটি মূলের শীর্ষে অবস্থান করে। এটি পানি, খনিজ লবণ শোষণ করে এবং কোষ প্রাচীরে কিউটিকল প্রলেপও সাধারণত এখানে থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এপিডার্মিস বা ত্বক এটা শিখলাম এবং তার কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। বৈশিষ্ট্যের ভিতর সাধারণত দেখা যায় যেটা অবিচ্ছেদ্য একটা স্তর গঠন করে এবং এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কিছু কিছু উদ্ভিদের 2 থেকে 3টি স্তর থাকবে। কবরী জাতীয় উদ্ভিদের 3 সারি কোষের ত্বক দেখা যায়। এরকম আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা এপিডার্মিসের ক্ষেত্রে উল্লেখ করেছি। আমরা এখন এপিডার্মিসের কাজগুলো জানার চেষ্টা করব। এপিডার্মিস বা ত্বক যেহেতু এটা বহিরাবরণ বাইরের অংশ, তাহলে দেখা যাচ্ছে যে উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে রক্ষা করাই এর মূল কাজ। এছাড়া বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করা এর আরেকটি কাজ। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানির অপচয় বন্ধ করে দেয়। তারপরে মোমের আস্তরণ করা ত্বক ছত্রাকের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। তার মানে ছত্রাকের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে ত্বক। এছাড়াও অভ্যন্তরে এবং বাইরের পরিবেশের মধ্যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান করে। অর্থাৎ বাইরের পরিবেশ এবং ভিতরের পরিবেশের মাঝে যে আদান প্রদানটা, সেটাও মূলত ত্বকই করে থাকে। ক্লোরোপ্লাস্টযুক্ত খাদ্য তৈরি করে ত্বক। মূলরূপ পানি ও খনিজ লবণ শোষণ করে। ত্বকের আরেকটি কাজ হচ্ছে পানি সঞ্চয় করে, পাতার প্রসারণ এবং বিকাশে সহায়তা করে। এছাড়া ত্বকের মূলত বিশেষ প্রয়োজনে বিভাজনে বা বিভাজিত হতে পারে। ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে এবং ক্ষত সরিয়ে তুলতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্বক বা এপিডার্মিসে বেশ কয়েকটি কাজ শিখলাম। এর উল্লেখযোগ্য কাজ হচ্ছে প্রয়োজনে এরা বিভাজিত হতে পারে, ক্ষত সরিয়ে ফেলতে পারে, খাদ্য তৈরি করতে পারে, পানীয় খনিজ লবণ শোষণ করে, বাইরের আঘাত থেকে উদ্ভিদকে রক্ষা করে, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারে, বিভিন্ন গ্যাসের আদান প্রদান করতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা প্রায়
আজকে যেটুকু আলোচনা করব একটু শেষের দিকে চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত শেষের দিকে চলে আসছি। আমরা আজ এবং গতকাল যেগুলো পড়েছি এগুলো মূলত বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুই টাইপের প্রশ্নগুলি এখানে হতে পারে। বিশেষ করে টিস্যু বলতে কী বোঝো, টিস্যুতন্ত্র কী, তা বাজক টিস্যুর বৈশিষ্ট্য, বাজক টিস্যুর প্রকারভেদ, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তা উদ্দীপকের আলোকে অনেক সময় দেখা যায় যে শ্রেণীবিন্যাসটা 3 নম্বর বা 4 নম্বরের জন্য আসতে পারে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা গত ক্লাসে বা প্রথম সাময়িকের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা যে জ্ঞানমূলক প্রশ্ন কীভাবে থাকতে পারে সেটা আমরা আলোচনা করেছি। যেমন এরকম হতে পারে যে টিস্যু বলতে কী বোঝো, তাহলে আমরা সংজ্ঞাটি লিখব যে উৎপত্তি, আকৃতি, উৎপত্তি স্থান এবং কার্যপ্রণালী এক এর কোষ সমষ্টি টিস্যু। যখন টিস্যুতন্ত্র বলতে কী বোঝো, তখন আমরা এই সংজ্ঞার সাথে আমরা হয়তো বা আরেকটু ডিটেলস লেখার চেষ্টা করব। বিশেষ করে উৎপত্তি অনুসারে এরকম যদি প্রশ্ন থাকে যে উৎপত্তি অনুসারে বাজক টিস্যুর প্রকারভেদ দেখাও, উদ্দীপকের আলোকে যদি প্রশ্ন থাকে তাহলে তোমাকে উৎপত্তি অনুসারে যে 3 প্রকার বাজক টিস্যু আছে, বিশেষ করে প্রারম্ভিক, সেকেন্ডারি এবং প্রাইমারি বাজক টিস্যু, এই 3 প্রকারের বর্ণনা উদাহরণসহ এগুলো লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত, কারণ এই টিস্যু এবং টিস্যুতন্ত্রের উপর বেশ কয়েকটি ক্লাস নিতে হবে আমাদের, আমরা হয়তো বা আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা ভালো থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের হয়তো 2-1 মাস পরেই আবার বিশেষ করে ইয়ার ফাইনাল পরীক্ষার ডেটগুলো হবে, তখন কিন্তু তোমাদের এটা সিলেবাসে থাকবে। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে সিলেবাসের অংশ আমরা বলেছিলাম যে 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর অধ্যায়, 7 এবং 8 নম্বর অধ্যায়। তো আমরা যে অধ্যায়টি মূলত আলোচনা এখন করছি এটা মূলত 8 নম্বর অধ্যায় এবং প্রথম ফার্স্ট ইয়ারের এটি হয়তো উদ্ভিদের এবং সর্বশেষ অধ্যায়। তা অন্যান্য ম্যাডামরা বা স্যাররা যে অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনা করবে, দেখবা যে একসময় আমাদের পড়া সিলেবাসটি হয়তো বা এইভাবে ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তা আমরা পরবর্তীতে শেষ হয়ে গেলেও রিভিশন ক্লাসগুলি টানতে থাকবো, আবার সেকেন্ড ইয়ারে যায় বাকি কোর্সটি আমরা কমপ্লিট করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমরা জানো যে তোমাদের সিলেবাস নিয়ে যদি কারো কোনো থাকে, দেখবা যে আমরা প্রথম দিকে পড়া সিলেবাসের অংশটি দিয়েছি। আর এই ক্লাস যদি বুঝতে কারো অসুবিধা হয় তোমরা কমেন্টসে লিখবে, আমরা পরবর্তী ক্লাসে সেটা বোঝাই দেবো বা আলোচনা করতে পারবো। আজকে এই পর্যন্ত রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।